আমি জানতে চাই কেন এই বোমা উদ্ধার হলো। আবার বড় পুলিশ সে বলছে আমি বড় পুলিশ, কিসের বড় পুলিশ হইলো সে জানে আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে, আগে থেকে ওয়ার্নিং দেওয়ার বাবা ছিল না বাড়িতে। তো কালিয়াগঞ্জে যে মেয়েটা মারা গেছিল, তো তার বাড়িতে তৃণমূলের নেতারা সহানুভূতি দেখাতে গিয়ে কিছু টাকা উপহার করে বসেছিল। তো তৃণমূল একটা জিনিস ভাবে সবসময় যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় বা যারা বিভিন্ন রকমের ভাতা থেকে শুরু করে সরকারি অনুদান পায়, তারা সবাই হয়তো তাদের মাথা বিক্রি করে দিয়েছে তৃণমূলের এই সরকারের কাছে। তো তার মেয়ে মারা গেছে, একজন মা সে কান্নায় ভেঙে পড়েছে। তৃণমূলের একজন বাজে ছোট লোক অভদ্র একজন তাদের বিধায়ক, প্রত্যেকটা তো সংস্কৃতি তৃণমূলের পুরো ফলো করে চলে। তো সেই সংস্কৃতি ফলো করতে গিয়ে সে কথায় কথায় কিছু টাকা অফার করে বসে। তো মেয়েটার মা সে তার আত্মসম্মানটা কিন্তু এদের কাছে বিক্রি করেনি, বা তার মেয়ের যে জীবনটা এনাদের কাছে বিক্রি করেনি। সে একটা কথা বলেছে। তো তিনি কি বলেছেন, এবং আজকে অভিষেক ব্যানার্জির একটা সভা ছিল, সেই সভা থেকে অভিষেক ব্যানার্জি কী বলেছেন আজকে সেগুলো নিয়েই রোস্ট হবে। তো চলো আর বেশি না বকে ফাট আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ওর বাবা বাড়িতে ছিল না, আগে থেকে ওয়ার্নিং দেওয়া আছে ওই মুলান্দি জিতলে সিপিএমকে একবারে ফেলিয়ে দাও এইরকম। আপনি ভালো বলি দুনিয়ার সবাই ভালো না, হয়তো আপনি নেতা, আপনি ভালো যাই হোক আপনি ভালো, দুনিয়ার সবাই ভালো না। এইখানে সেই যে মেয়েটার নাম ভোটে দাঁড়িয়েছে, মেয়েটা ভোট এসে চাইতে এসেছে, ভোটের আগে তো আসে সবাই এমনি করে ভোটের এমনি করে দেখাচ্ছি। আমার মেয়ে আমার তামান্না দেওয়ারি দেখতে গেছে, আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি আমরা অন্য পার্টি। আমার মেয়ে কি দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে লিজেছে, হ্যাঁ টেনে ওইখানে লিজেছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে বুঝতে পারছেন যে ডেবরার যে বিধায়ক হুমায়ুন কবির, উনি খামে ভরে টাকা দিতে গেছিলেন ওই তামান্নার মায়ের কাছে। তো ইনাদের যে সংস্কৃতি বা ইনাদের যে কালচার সেগুলো মানুষের সামনে বেরিয়ে আসছে, বা ইনাদের যে বিভিন্ন রকমের যে রুচি, ইনাদের মানসিকতা, বা একটা যে বাড়িতে গেছে তোমাদের দলের বিজয় মিছিলের জন্য একটা মেয়ে মারা গেল, একটা মায়ের কোল খালি হলো, সেখানটায় তুমি কোল তার ভরানোর জন্য টাকা দিতে গেছো। যদি কালকে তোমার ঘরের কোনো ছেলে মেয়ের সাথে এরকম হয়, তখন মুখ্যমন্ত্রী যদি তোমায় টাকা দেয় তুমি নেবে তো? তোমরা কী ধরনের ছোট লোক মানসিকতার মানুষ, বা তোমাদের ঘরের লোকেরা তোমাদেরকে কীভাবে মানুষ করেছে, এটাই হচ্ছে তার প্রমাণ। যাদের জন্মের ঠিক থাকে না তাদেরাই এরকম করে। এ কি মগের মুলুক নাকি? এর মধ্যে আমার ফোন নম্বর লেখা আছে, কোনো অসুবিধা হলে আমার সঙ্গে আপনি যোগাযোগ করবেন। যতটা পারি হেল্প করবো। আমি সামগ্রিক কিসের জন্য এইরকম ছোট আমাকে করবেন না, আমার কিন্তু আমি আর ধৈর্য রাখি না। তো একটা মানসিকতা মানুষের হয় না, তো কিছু কিছু মানুষ ভাবে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষকে যেসব মহিলাদেরকে 500 টাকা 1000 টাকা করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন, তিনি ভাবছেন কি তাদের ইজ্জত সমেত সব কিছুই তিনি কিনে নিচ্ছেন। আমার জমি আছে, আমার বাড়ি আছে, আমার কেউ দেওয়ার নাই। আমি একটা অরাজনৈতিক সংগঠনও করি, আমার যাই পরিচয় থাক আমি ওগুলো করতে আসিনি। আমি একটা রাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংগঠন করি। তো মেয়েদের ইজ্জত পশ্চিমবঙ্গে টোটালি নেই। তাদের যদি স্বামী মারা যায়, তাদের যদি পুত্র সন্তান বা কন্যা সন্তান কেউ যদি মারা যায়, তখন আমাদের মুখ্যমন্ত্রী তাদের মুখে টাকা ছুঁড়ে মারছেন। তো একটা কথা আমার এখানটায় বলার আছে যে মুখ্যমন্ত্রীর বাড়ির যদি কেউ মারা যায়, তাহলে টাকাটা দিতে আসবে কে? তৃণমূলের অন্য বিধায়করা যাবে তো? তো এই সব যে মানে ঘোল খাওয়ানো রাজনীতি, মানুষের যে ক্ষতি করা, মানুষকে নিয়ে যে উপহাস করা, তার জীবনের যে কোনো দাম নেই এটা সবসময় প্রমাণ করা। আর প্রত্যেক বছরে আমাদের পশ্চিমবঙ্গকে ভারতের অন্যান্য রাজ্যের সাথে তুলনা করা হয়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, বহু রকমের ভাতা চালু আছে, এগুলোর সাথে তৃণমূলের বড় বড় নেতারা তুলনা করেন। তো তৃণমূলের নেতারা একটা জিনিস তুলনা করতে ভুলে যান যে আমাদের ভারতবর্ষে আরও 28টা রাজ্য আছে, সেই রাজ্যতে প্রত্যেকটা রাজ্যে ভোট হয়। তো প্রত্যেকটা রাজ্যে আর কতজন লোক মারা যায়, আর পশ্চিমবঙ্গে কতজন লোক মারা যায়, এটার সাথে তুলনা করতে তাদের গাঁড় ফাটে। তো তারা যে উন্নয়নের তুলনা করেন, আর বাকিগুলোর সাথে তুলনা কে করবে? উন্নয়ন তো যা হচ্ছে সে তো ভগবান জানে, আল্লাহ জানে। এই যে মাঝখানে যে এতগুলো মানুষের প্রাণ যাচ্ছে, একটা বাচ্চা ফুটফুটে মেয়ের প্রাণ গেল, যারা ডাক্তার চিকিৎসা করেন জুনিয়র ডাক্তার, তাদের সাথে রাজনীতি হচ্ছে, এবং যারা 26,000 শিক্ষক এবং যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী, এরা যারা চাকরি পেয়েছিলেন চুরি করে হোক কি সে যা করে হোক, তাদেরকে নেতাজি ইন্ডোরে ডেকে বিভিন্নভাবে রাজনীতি করে আমাদের মুখ্যমন্ত্রী তাদেরকে ভাঁওতামি দেখিয়ে
তাদেরকে মুখ বন্ধ করে কিছুদিন বসিয়ে রাখলেন, তারপরে আবার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশনে গেলেন যাতে তাদের যে মাথার উপরে যে দেনা সেটাকে আরও বেশি করে বাড়িয়ে দেওয়া যায়। কারণ মুখ্যমন্ত্রী ভালো করেই জানেন যে এরা কখনো স্কুলে যাবে না, আর কিছু কিছু চোরাই মাল আছে তাদেরকে, যাদের বাবা মা চুরি করা প্লাস্টিক দিয়ে জন্ম দিয়েছিল, সেই সব মালগুলো রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের উন্নয়ন এবং তৃণমূলের উন্নয়নমূলক কর্মসূচি এরকম বিভিন্ন রকমের কিছু ইন্টারভিউ দেয়, সাংবাদিকদের বলে যে আমরা এটা করেছি ওটা করেছি। তো পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা যে কোন পজিশনে গেছে, একটা বিজয় মিছিলে যদি সকেট বোমা ব্যবহার হয়, তাহলে এরপরে যখন বিধানসভার পুরো ভোটটা হবে, তো সেই ভোটে কী বোমা ব্যবহার হবে? অ্যাটম বোমা? পশ্চিমবঙ্গের মানুষ জানতে চায়, বলো, উত্তর দাও। আর পশ্চিমবঙ্গে যত পরিমাণ অস্ত্র এরা মজুত করে রেখেছে, যে এই ভোটের সময় যে কত লাশ ফেলবে, সেগুলো পুলিশের চোখে পুড়ে গেছে, পুলিশ দেখতে পাচ্ছে না। যাদেরকে ধরছে, অভিষেক ব্যানার্জি বলেছিল তুই গুলি করে মারতে, পুলিশ কেন তার অর্ডার ফলো করছে না সেটাও জানার আছে। ঠিক ঠিক বড় বড় ভাষণ দেন, আমাদের পাকিস্তানি বলেন, আমাদের বাংলাদেশি বলেন। আজকে চিন্ময়ানন্দ প্রভু এতদিন ধরে জেলে, কবার খোঁজ নিয়েছেন? কবার খোঁজ নিয়েছেন? দেখো, পশ্চিমবঙ্গে অভিষেক ব্যানার্জি নামক একটা ভাইপো আছে, সে হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রীর, কে হন সেটা আমরা জানি না, সেটা বাদ দাও, সেটা পরের কথা। কিন্তু উনি যখন মঞ্চে ওঠেন, তিনি তখন বিজেপিকে শুধু আক্রমণ করতে থাকেন, তার উন্নয়ন, তার যে বাকি যে আইন শৃঙ্খলার ব্যবস্থা সেগুলো নিয়ে কথা পরে বলেন। প্রথমে বিজেপিকে টার্গেট করেন, তারপর আমাদের হিন্দু ধর্মকে টার্গেট করেন এবং মুসলিমদেরকে তিনি তার নিজের কোলের ছেলে হিসেবে অভিহিত করেন। তো এরকম করতে করতে তিনি বলছেন যে তাদেরকে নাকি বাংলাদেশি এবং পাকিস্তানি বলা হয়। হ্যাঁ, বলা হয়, কারণ তোরা বাংলাদেশি পাকিস্তানি। ক্যামেরার সামনে এসে বলেছি যে ভারতবর্ষে এসে যেসব বাংলাদেশিরা তারা ঘর যাওয়ার মতো তাদের পজিশন নেই, তারা খেতে পাচ্ছে না, তাদেরকে তোরা এখানে আশ্রয় দিবি, তোদেরই মুখ্যমন্ত্রী ক্যামেরার সামনে এসে বলেছে। তো তোদেরকে তাহলে বাংলাদেশি বলবে না, তোদেরকে কী বলবে? আর একটা কথা হচ্ছে কি, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু, সে যদি জেলে থাকে, তাদের দেশের সরকার বুঝবে। তোমার এখানে এত ফাটছে কেন? তোমার সাথে কোনো অবৈধতার সম্পর্ক আছে? তুমি পশ্চিমবঙ্গের মানুষ, তুমি বাংলাদেশের কথা কেন আসছো? তোমার ভোটের প্রচার করবে তুমি এখানটায়, তো তুমি ভোট ব্যাংকের জন্য নিশ্চয়ই তাহলে বাংলাদেশের হয়ে প্রচার করছো। কারণ চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে পশ্চিমবঙ্গের যারা বাংলাদেশি আছেন, যারা 71-এর পরে এখানে চলে এসেছিলেন, তাদের সাথে একটা আলাদা সম্পর্ক আছে। তো তুমি তাহলে তাদের ভোট ব্যাংকের জন্যই শুধুমাত্র চিন্ময় কৃষ্ণ প্রভুকে এখানে নিয়ে আসছো। তাহলে মুসলিমদের উপরে যে যখন এখানটায় অত্যাচার হয়, মুসলিমদেরকে যখন তোমরা বলো, তো তারপরে তুমি যখন চীনে তো মুসলিমদের উপরে অকথ্য অত্যাচার করা হচ্ছে, চীনে তো বামফ্রন্টের সরকার আছে, তো তাহলে তুমি চীনের হয়ে কথা কেন বলছো না, বা চীনের বিরুদ্ধে কেন যাচ্ছ না? তোমরা তো সব পারো, তোমরা চীনের বিরুদ্ধে যাও, তোমরা তো গর্জন তুলতে ভালো পারো, 26 দিন 27 দিন 28 দিন ধরে না খেয়ে থাকতে পারো। তো তোমাদের এত এত প্রতিভা আছে, তোমরা সেই প্রতিভাগুলোকে কাজে লাগিয়ে মোটামুটি ওই যারা চায়নার মুসলিমরা আছে তাদেরকে বাঁচাও। তাদেরকে তো পুরো মেরে ফেলার জো হয়ে গেছে। যারা হিন্দু ধর্মের ধারক বাহক বলে নিজেদের দাবি করে, জগন্নাথ দেবকেও আপনারা ছাড়ছেন না। কি অবস্থা আপনাদের! আপনারা খালি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে সেই কাজের শুভ সূচনা হয়েছে বলে আপনারা প্রভু জগন্নাথকেও ছাড়ছেন না। এখানটায় এরা বলতে চাইছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই জগন্নাথ দেবকে এনেছেন বলেই নাকি বিজেপি সরকার তার বিরোধিতা করছে। কথাটা কিন্তু সেটা নয়। তোমরা জগন্নাথ দেবকে এনেছো, সেটা খুব ভালো কথা, জগন্নাথ দেব সবার মাথার উপরেই আছেন। কিন্তু এখানটায় একটা বড় প্রশ্ন, যে ওইটাকে জগন্নাথ ধাম কেন বলা হবে? ওটা কি সত্যি ধাম? বা ওটাকে জগন্নাথ দেবের কালচারাল সেন্টার কেন বলা হবে? কেন জগন্নাথের মন্দির বলা হবে না? তো সেখানে মন্দিরের মতো পুজো হবে আর ওটাকে বলা হবে কালচারাল সেন্টার? এই যে দু নৌকায় পা দিয়ে চলা, এটা তোমার জন্মের পর থেকেই চলে আসছে। তো একটা জিনিস এখানটায় আমি ক্লিয়ার করে দিতে চাইছি, মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এটা হয়নি। মুখ্যমন্ত্রী আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তিনি ওই মন্দির বানিয়েছেন, যেই মন্দিরের সামনে সায়নী ঘোষের মতো যারা সাংসদরা আছেন তারা বাটি হাতে বসবেন, কারণ তিনি বলেছিলেন। এরপরে আসি যে কেন বিরোধিতা করছে। পশ্চিমবঙ্গে ঘাটাল বলে একটা জায়গা আছে, জানো তো অভিষেকবাবু? সেই ঘাটাল, ওইখানটায় যখন বন্যা হয় বা ডিবিসি যখন জল ছাড়ে, তো সেই এলাকাটা পুরো প্লাবিত হয়ে যায়, তাদের একজনের ঘরের দোতলা পর্যন্ত জল উঠে যায়। তো সেই 250 কোটি টাকা দিয়ে ওখানটায় মন্দির করার কী দরকার ছিল? সেটা খরচা করে ওখানটায় সামান্য ওই মানুষগুলোর প্রতি রসদ পৌঁছে দেওয়া বা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার কাজ করলে কি ভালো হতো না? জানি ঘাটাল মাস্টার প্ল্যানে অনেক দেরি হবে, ওটার জন্য অনেক কিছু দরকার আছে, তবে প্ল্যান দরকার অনেক, তো সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু তোমরা তাদের জন্য কি করেছো, বা তাদেরকে নিরাপদে অন্য জায়গায় সরিয়ে দিতে তোমরা কি ব্যবস্থা নিয়েছো? ঘাটালের মানুষ কাঁদছে, আর তোমরা এখানে জগন্নাথ দেবকে আনছো। ঠাকুর কখনো চায় না যে আর একটা মানুষ বিপদে পড়ুক বা তার রাজ্যে কোনো মানুষ বিপদে থাকুক। তো জগন্নাথ দেব কীভাবে এসছেন? জগন্নাথ দেব এসছেন তো শনি এসছে। কি অবস্থা! জয় শ্রীরাম বলে ভোট চাইতো, অযোধ্যাতে গোহারা হেরে গেছে। আপনারা দেখুন প্রভু রামের কি লীলা। যে অযোধ্যায় রাম মন্দিরকে সামনে রেখে সারা দেশে ভোট চাইলো, সারা দেশে বললো জয় শ্রীরাম, আপকি বার 400 পার, 240-এ বাস আটকে গেছে। আর আমি আপনাদের বলছি এ সরকার বেশি দিন টিকবে না।
এ সরকার বেশি দিন টিকবে না। একক সংখ্যাগরিষ্ঠতায় এ সরকার চলছে না। এই সরকার বাধ্যবাধকতায় চলছে। এই সরকার দুর্নীতিগ্রস্তদের সাহায্যে চলছে। আর পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেস তারা একদম সৎ এবং চরিত্রবান সরকার। তো তারা যে সরকার চালাচ্ছে তারা শুধুমাত্র ভাতার রাজনীতি করছে, লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, কিন্তু পরক্ষণে সেই মায়ের ছেলে সে যাচ্ছে গুজরাটে কাজ করতে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো যে এই সরকার বেশি দিন টিকবে না, কারণ এই সরকার পশ্চিমবঙ্গের মানুষের জন্য তো কিছু করেনি। এই সরকার অন্যান্য রাজ্যের মানুষের জন্য করেছে, যেখানে পশ্চিমবঙ্গের মানুষ গিয়ে কাজ করে দুটো খেতে পাচ্ছে। কারণ 500 টাকা 1000 টাকায় তো আর সংসার চলে না। পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি নেই, আর যেগুলো আছে সেগুলো হচ্ছে মানুষ মারার জন্য। তো এই সরকার চাইছে কি যে পশ্চিমবঙ্গের মানুষকে কিছু টাকা দিয়ে মুখ বন্ধ করে রাখি, দিলে তারা কর্মসংস্থান চাইবে না, তারা শিক্ষা চাইবে না, তারা স্বাস্থ্য চাইবে না, কিছুই চাইবে না। তো পশ্চিমবঙ্গের 80% মানুষ যাচ্ছে কেউ ওড়িশা, কে ব্যাঙ্গালোর, এইসব জায়গায় যাচ্ছে চিকিৎসা করাতে, এবং পশ্চিমবঙ্গের মানুষ যাচ্ছে সেই গুজরাট, সেই সুরাট, সেই তামিলনাড়ু, এইসব জায়গায় যাচ্ছে কাজ করতে। তো এরা এখানটায় 500 টাকা 1000 টাকা দিয়ে এরা ভাবছে যে এরা দেশের বিভিন্ন রাজ্যের থেকে আরও বেশি বেশি করে উন্নয়ন করছে। আর এদের সরকার অনেক সৎ, এদের সরকার অনেকটাই বিজ্ঞ বিচি, তারা মানুষের বিশাল উন্নয়ন করছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করছে না। পশ্চিমবঙ্গটাকে পুরো রসাতলে ডুবিয়ে দিয়েছে। পশ্চিমবঙ্গের উপরে যতটা দেনা আছে, আর ভারতবর্ষে অন্য কোনো সরকারের এত দেনা নেই। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? মানুষ ঠিক জবাব দেবে। আমি আপনাদের বলছি, আমি যদি মাথা নত করি, আমি সাধারণ মানুষের কাছে করব। আমি বিজেপির জল্লাদ আর কেন্দ্র সরকারের জল্লাদদের কাছে মাথা নত করব না। 5 বছর ধরে এরা আমাকে যেভাবে ইডি সিবিআই দিয়ে দমাতে চেয়েছে, যতবার নোটিশ দিয়েছে আমি ততবার আরও শক্তি সঞ্চারিত করে ইডি অফিস আর সিবিআই অফিস থেকে বেরিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করব বলে। যখন সন্দেশখালিতে ওই মা বোনেদের উপরে অত্যাচার হচ্ছিল, তখন আমাদের রাজ্যের বিরোধী দলনেতাকে তোমার পুলিশ ওরা বাধা দিয়েছিল যে ওখানে যেতে দেবো না। যখন মালদা মুর্শিদাবাদে দাঙ্গা হলো, সেখানটাও তোমাদের পুলিশ বাধা দিয়েছিল বিরোধী দলনেতাকে যে যেতে দেবো না। আবার সজল ঘোষের বাড়ির দরজায় পুলিশকে আমরা লাথি মারতে দেখেছি। সেই পুলিশ যারা রাস্তা আটকে, তারা নাকি যে পুল পার করার জন্য টাকা নিচ্ছে। তোমার সিভিক পুলিশ আমাদের দিদিকে মেরে ফেললো। তোমার সিভিক পুলিশ রাস্তায় ড্রাইভারদের ধরে মারছে টাকা চাওয়ার জন্য। তোমার এই পুলিশেরা সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী দলগুলোর উপরে যেভাবে অত্যাচার করছে, তোমার পুলিশ, তোমার সিআইডি, এরা যেভাবে মানুষকে হ্যারাস করছে, তো সেখানটায় তোমাকে যদি 5 বছর ধরে ইডি সিবিআই ডাকে, তার পেছনে তো কোনো কারণ আছে। তুমি যেরকম পশ্চিমবঙ্গের এই মানুষগুলোকে ডেকেছিলে, সজল ঘোষের বাড়িতে লাথি মেরেছিলে, আরজিকর হসপিটাল তোমরা পুলিশ দাঁড় করিয়ে ভাঙিয়েছো, তো সব কিছুই যখন তোমরা করেছো, কিছু না কিছু কারণ ছিল। এরপর তোমাকে যখন ইডি সিবিআই ডেকেছিল, তখনও কিছু কারণ আছে নিশ্চয়ই তোমার নাম এসছে, তাই তোমাকে ডেকেছে। আরও তো কত কত সাংসদ আছে, তাদেরকে কেন ডাকেনি, তোমাকে কেন ডেকেছে? তাই পশ্চিমবঙ্গের মানুষকে বোকা ভেবো না, সবাই সব বোঝে আর সব জানে। কত পাতেলা! এরা যত নোটিশ দেবে, তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, লোহাকে যত তাঁতাবে, যত আঘাত করবে, যত মারবে, লোহা তত শক্তিশালী হবে। তুমি যত আঘাত করবে, তৃণমূল কংগ্রেস দলটা তত শক্তিশালী হবে। এই কথাটার সাথে আমি পুরোপুরি একমত যে তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা বিশুদ্ধ লোহা, একে যত মারবে তত হচ্ছে আরও শক্তিশালী হবে। তো পশ্চিমবঙ্গে যারা যারা দুর্নীতি করেছিল, সে বালু থেকে শুরু করে, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনুব্রত মণ্ডল হচ্ছে সব থেকে বিশুদ্ধ লোহা তৃণমূল কংগ্রেসের মধ্যে। কারণ তাকে অ্যারেস্ট করে তার সব সম্পত্তি সিজ করার পরেও সে এখন পুলিশের মা বোন তুলে গালাগালি করছে। সে এখন আবার চাঁদাবাজি, জুলুমবাজি শুরু করেছে, কারণ তার পকেটে টান পড়েছে। তো এখানটা অভিষেক ব্যানার্জি বলতে চাইছেন যে তোমরা যতই ধরো, মারো, যাই করো, তোমরা যত ধরবে আমাদের চুরি তত বাড়বে, তোমরা যত অ্যারেস্ট করবে আমরা আরও বেশি চুরি করব, পশ্চিমবঙ্গের মানুষের আরও বেশি ক্ষতি করব। অভিষেক ব্যানার্জি যে এই যে সত্যি কথাগুলো মুখ থেকে বলে, আমার হেব্বি লাগে। আর আমি আপনাদের কথা দিচ্ছি, 2026-এর ভোট, 2021-এ তো বিজেপির চাকাটা 77-এ আটকে গেছিল। এবার 50-এর নিচে থাকবে, কথা দিয়ে গেলাম। 2026-এর লড়াই। একজন সাংসদ তিনি বলছেন যে বিজেপি নাকি এইবারে 50-এর নিচে থাকবে। তিনি কতটা স্যাঙ্গুইন হলে, বা তিনি কতটা নিজের উপরে আত্মবিশ্বাস থাকলে এরকম একটা কথা বলতে পারেন? তো আমরা তো জানি পশ্চিমবঙ্গে ভোট কেমন করে হয়। তো এটাও বলে দাও যে পশ্চিমবঙ্গে তোমরা আর কটা লাশ ফেলবে, বা পশ্চিমবঙ্গে তোমরা আর কটা সাধারণ মানুষের জীবন কেড়ে নেবে, পশ্চিমবঙ্গে তোমরা কটা বিরোধী দলনেতার জীবন কেড়ে নেবে, কটা বিরোধী দলনেতার সংসার ভেঙে দেবে, বা কটা মেয়ের বাবাকে তোমরা কেড়ে নেবে। তো এরকম কিছু বলে যাও। তুমি যখন সব কিছুই জানো, তো এটাও বলে যাও। বা কটা এরকম কালিয়াগঞ্জের ওই মায়ের কোল খালি করার মতো আর কটা কোল খালি করবে, সব কিছুই তো জানো, এটাও একটু বলে যাও। আর পশ্চিমবঙ্গে যে ভোটগুলো হয়, ওগুলো কি আদৌ ভোট হয়? তুমি এত স্যাঙ্গুইন হয়ে বলছো কী করে? তাহলে তুমি নিশ্চয়ই রিগিং করবে, বা তুমি নিশ্চয়ই ভোট চুরি করবে, বা তুমি নিশ্চয়ই ভোটার সংখ্যা বাড়াবে। তুমি কিছু একটা কারচুপি করে মোটামুটি বিজেপিকে 50-এর উপরে উঠতে দেবে না। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে। कौन है ये लोग? कहां से आते हैं ये?
আমি ভবিষ্যৎবাণী করি না, আর যদি ভবিষ্যৎবাণী করি, আমার ভবিষ্যৎবাণী ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে, মানুষের ভালোবাসায় অল্প হলেও মেলে। আমি তারিখ ধরে বলতে পারি না। পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলোর যে যারা সভাপতি বা নেতা নেত্রীরা আছেন তাদের প্রতি যে তৃণমূল কংগ্রেসের একটা যে আলাদা রকমের যে রেসপেক্ট সেটা বেরিয়ে আসছে, বা এরা কোন বংশের সন্তান সেগুলো বেরিয়ে আসছে। যার পিসি 26 দিন 27 দিন ধরে জল পর্যন্ত না খেয়ে তিনি অনশন করে উঠে এসেছিলেন, সিঙ্গুর জিতে এনেছিলেন আমাদের সামনে, সিঙ্গুর মডেল তিনি আমাদের সামনে রেখেছিলেন, যেগুলো সব বাস্তবায়িত হয়েছে। তো কাকা তুমি যদি এত স্যাঙ্গুইন হও বা তুমি যদি এত স্যাঙ্গুইনভাবে বলতে পারো, তাহলে বলো না 32,000 জনের চাকরি চলে যাবে না থাকবে, যে 26,000 জনের যে চাকরি চলে যাবে এটা কেন তুমি বললে না? বা এই যে এত কিছুর যে দুর্নীতি তৃণমূলের সামনে আসছে সেগুলো নিয়ে তো তোমাকে কোনোদিন ভাষণ দিতে শুনিনি। তুমি কেন সবসময় চুপ করে যাও? তুমি কেন মিডিয়া থেকে দূরে চলে যাও? তোমার যদি সৎ সাহস থাকে তো তুমি বলো যে আমরা 26,000 চাকরি চুরির জন্য জনগণের কাছে দুঃখিত, দুঃখ প্রকাশ করছি, আমাদেরকে ক্ষমা করে দিন, এইরকম ভুল আর কোনোদিন হবে না। তো এইরকম করে তোমরা বলো, তাহলে আমরা বুঝবো যে তোমরা মানুষের জন্য কাজ করতে এসছো। আর যদি না বলো তাহলে তোমরা মানুষের পোন মারতে এসছো। অমুক তারিখে এই হবে তাই হবে, কিন্তু আমি যদি বলি যে 2019-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা 2024-এর ভোটে বাড়বে, সেটা বেড়েছে। আমি ডায়মন্ড হারবারে বলেছিলাম যে আমরা এই যে ফেজে ভোট হবে, শেষ দফার ভোট 9 পাবো, 9 পেয়েছিলাম, আর বলেছিলাম 23 অলরেডি পেয়ে গেছি, তাহলে 23 আর 9 যোগ করলে হয় 32। কিন্তু 3টে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। একটা বিষ্ণুপুর 5,000 ভোটে হেরেছি, একটা পুরুলিয়া আমরা 17,000 ভোটে হেরেছি, আর একটা বিজেপির বাঁচাল সভাপতি সুকান্ত মজুমদার 9,000 ভোটে জিতেছে। তাহলে এখানটায় বলতে হচ্ছে যে আমাদের যে অভিষেক ব্যানার্জি তিনি আইপ্যাক সিপ্যাক এরকম বহুত রকম লোককে এনেছিলেন, তাই তিনি জিতিয়েছেন মমতা ব্যানার্জিকে। তাহলে শুভেন্দু অধিকারী হচ্ছেন একজন বিফল মানুষ এবং ভাইপো হচ্ছে সফল মানুষ। তো দিদির এখানটায় কোনো ক্রেডিট নেই, বা দিদিকে দেখে যে ভোট দিয়েছে সেরকম কোনো কিছু ব্যাপার নেই। মেন হচ্ছে শুভেন্দু অধিকারী যে বেরিয়ে গেছে তাই এরা জিতেছে। না ওই লোকটাকে অনেক খারাপ কথা বলছে। যদি ওই লোকটা এত খারাপ হয় বা ওই লোকটা যদি এত দুর্নীতিবাজ হয় তোমাদের চোখে, তো তোমরা এতদিন দলে তাকে কেন রেখেছিলে? তোমরা তাকে কেন বার করে দাওনি? এগুলোর উত্তর আছে তোমাদের কাছে, না খালি ঢপবাজি মারছো? আমি তোমাদের বলেছিলাম যে দেখবে এই যে কালিয়াগঞ্জে যে মেয়েটা মারা গেছে তার মার কাছে তৃণমূলের লোকেরা টাকা নিয়ে যাবে, তো একটু দেরি হচ্ছে কারণ ওরা সিপিএমের লোক ছিল, তো তাই মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে তো যেতে হয়, তাই উনি মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়ে গেছিলেন টাকা দিতে। তো আত্মসম্মান না খুঁজে টাকাটা তো ফিরিয়ে দিয়েছেন। তো এখানটা আবার ওনাদের ইগোতে লেগে যেতে পারে, আবার কিছু সকেট বোম ওনার ঘরে গিয়ে উড়ে গিয়ে পড়তে পারে। ওনাদেরকে বলবো অনেকটা সাবধানে থাকতে, কারণ তৃণমূলের ছেলেপুলেরা তো তাদের জন্ম হয়েছে বোম দিয়েই। তোমাদের কি মতামত তোমরা আমাকে একটু কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। তাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কুঁড়ে ঘর।